তো আজকের এই বেসিক ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে তৈরি হয়, এগুলোর স্ট্রাকচার কেমন এবং এক্সাম্পলস। শুরুতেই আমরা আলোচনা করার চেষ্টা করব নেগেটিভ সেন্টেন্স নিয়ে। তো নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথমে একটু দেখে নিই। নেগেটিভ সেন্টেন্স আমরা মূলত দুই ধরনের বাক্য পেয়ে থাকি যেগুলোকে আমরা নেগেটিভ করতে পারি, বা দুইটা ভাগে আমরা ভাগ করতেছি। একটা হচ্ছে যেই ধরনের বাক্যে অক্সিলারি ভার্ব আছে, আরেকটা বলতেছি যে যেই সকল বাক্যে অক্সিলারি ভার্ব নেই। তার মানে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা সকল বাক্যকে দুইটা ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ হচ্ছে যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব আছে, আরেকটা ভাগ হচ্ছে যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব নেই। তো আমরা কোন ধরনের বাক্যকে কিভাবে রূপান্তর করব নেগেটিভ বা নেগেটিভে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা আলোচনা করছি বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে, অর্থাৎ যদি আমরা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পাই তাহলে আমরা সেটাকে নেগেটিভ কিভাবে করব। একদম সহজ কথা, আমরা অক্সিলারি ভার্বটার সাথে কি যুক্ত করে দিচ্ছি? নট যুক্ত করে দিচ্ছি, আর কোনো চেঞ্জ নাই। আবারও বলছি, আমরা জাস্ট অক্সিলারি ভার্বের পর নট যুক্ত করে দিচ্ছি, তাহলেই আমার একটা বাক্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। এক্সাম্পল যদি একটু দেখি, বলেছে হি হ্যাজ সাবমিটেড দ্য ফর্ম। এই বাক্যটাতে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাচ্ছি হ্যাজ কে। তার মানে আমি হ্যাজ এর পর নট যুক্ত করে দিলেই আমার বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। হি হ্যাজ নট সাবমিটেড দ্য ফর্ম। আমরা যদি দেখি শি উইল ভিজিট আওয়ার হাউস, এখানে উইল একটা অক্সিলারি ভার্ব, এটার পর আমরা নট যুক্ত করে দিলে আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে নেগেটিভ, শি উইল নট ভিজিট আওয়ার হাউস। আরো একটা বাক্য যদি দেখি, দে আর প্লেইং ক্রিকেট, এখানেও অক্সিলারি ভার্ব আছে, আর এটার সাথে আমরা যদি নট যুক্ত করে দিই তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে দাঁড়াচ্ছে, দে আর নট প্লেইং ক্রিকেট। এরপর আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, উই ক্যান ওয়ার্ক ফর দ্য পুয়ার, ক্যান আছে যেটা একটা মডেল অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি ভার্বের সাথে আমরা জাস্ট নট যুক্ত করে দিব, বাক্যটা দাঁড়াচ্ছে উই ক্যান নট ওয়ার্ক ফর দ্য পুয়ার। সো এই হচ্ছে মোটামুটি আমাদের নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে। এই পর্যন্ত আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা বা আমরা বুঝতে পারছি কিনা একটু ফিডব্যাকটা জানাই সবাই। একদম সহজ কথা বাবা, আমার বাক্য যেটা আছে সেখানে অক্সিলারি ভার্বের পর আমি জাস্ট নট দিয়ে দেব, নাথিং এলস। আর একটা কনফিউশন একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে অনেকেই বলতে পারি যে স্যার অর্থ তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে ট্রান্সফরমেশন করছি না। আবারও বলছি, আমরা এখানে ট্রান্সফরমেশন করছি না, আমরা জাস্ট দেখছি যে একটা বাক্য নেগেটিভে কেমন হইতে পারে, বা একটা বাক্য নেগেটিভ করলে এটার স্ট্রাকচারটা কেমন হয়, দ্যাটস ইট। আমরা এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কোনো ট্রান্সফরমেশন করতেছি না, জাস্ট এই বাক্যটার নেগেটিভ করলে এটার স্ট্রাকচারটা কি হবে সেটা দেখলাম। তো আমরা যদি যে সকল বাক্য অক্সিলারি ভার্ব নেই সেগুলোকে নেগেটিভ করতে চাই, তো তখন আমাদের ডু ভার্বটা নিয়ে একটু কাজ করতে হয়। তো আমরা একটু দেখে নিই ডু ভার্বের ইউজটা। প্রথমে বলা হচ্ছে ডু ভার্ব মূলত একটি মেইন ভার্ব। নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে সাধারণত অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়। তার মানে আমরা যখন কোনো একটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছি সেখানে আমার কি প্রয়োজন হচ্ছে? অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হচ্ছে। এরপর বলছে মোট 12টি টেন্সের মধ্য থেকে 10টি টেন্সেই অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। তার মানে আমার 10টা টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে। এরপর বলছে দুটি টেন্সে সাধারণত অক্সিলারি ভার্ব থাকে না, সেই দুইটা কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। তার মানে এই দুইটাতে আমরা অক্সিলারি ভার্ব পাচ্ছি না। এখন বলতেছে এই দুটি টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। কিন্তু বলেই দিছে যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে কি প্রয়োজন হয়? অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়।
তার মানে 12টার জন্যই লাগবে, বাট এই যে দুইটার জন্য নাই, সেক্ষেত্রে আমি তাহলে কি করব? বলছে যে এই দুটি টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, আর তখন ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য গঠন করা হয়। তার মানে এই দুইটার নিজস্ব অক্সিলারি ভার্ব নাই, তাই আমরা ডু ভার্বটাকে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। কোন কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ডু ভার্ব আমরা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরিতে ব্যবহার করে থাকি যদি ওই বাক্যে অলরেডি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে। তো এবারে আমরা ডু ভার্ব গুলো কি কি একটু দেখে নেই। তো আমাদের যে দুইটা টেন্সের জন্য যেহেতু লাগতেছে প্রেজেন্ট আর পাস্টের জন্য, তো প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ, পাস্ট ইনডিফিনিটে ডিড। ডু কার জন্য ব্যবহৃত হয়? ডু ব্যবহৃত হয় আই, ইউ এবং প্লুরালের জন্য। আর ডাজ হচ্ছে নর্মালি আমরা সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহার করে থাকি। ডিড পাস্টে একটাই আছে, তো পাস্টের সকল সাবজেক্টের জন্যই আমরা হচ্ছে ডিড ভার্বটা ব্যবহার করব যখন আমাদের ডু ভার্ব প্রয়োজন হয় কোনো একটি বাক্যে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ভার্বের কানেকশনটা, বা ডু ভার্বটা আমরা কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করে থাকি সেটার আলোচনা। তো আমরা এবার একটু দেখে নেব যে বাক্যে অক্সিলারি ভার্ব যখন না থাকছে তখন আমরা অ্যাকচুয়ালি কিভাবে বাক্যটাকে নেগেটিভ বা নেগেটিভ করতে পারি। ঠিক আছে, সো ডু ভার্বটা আমরা একটু পাশে রেখে নিলাম যাতে করে আমাদের জন্য ইজিয়ার হয়। তো প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা নিয়ে একটু কথা বলছি, যে যেহেতু আমাদের দুইটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুইটাতে অক্সিলারি ভার্ব থাকে না, আর তখন এই যে আমরা ডু ভার্বটাকে অক্সিলারি ভার্ব হিসেবে এনেছি। তো আগের মতোই, বেসিকটা আগের মতোই। বেসিকটা আমাদের কি ছিল? অক্সিলারি ভার্বের পর নট বসবে, তো এখানেও এই যে এটা অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে নট বসছে। ঠিক আছে, তো মূল কথা হচ্ছে অক্সিলারি ভার্ব ছিল না, তো আমার অক্সিলারি ভার্বটা এনে তারপর নট বসাইতে হয়েছে, এই আর কি ডিফারেন্সটা। সো আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়াতে ডু ডাজ কে নিয়ে আসছি, ডু ডাজ প্লাস নট। এই যে এই জায়গায় আমরা মার্ক করে দিছি যে এটা V1 হবে। তো সব সময় আমরা এটা খেয়াল রাখবো যে ডু ভার্বস যখন আসবে বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে, ডু ভার্বের পর আমরা সব সময় মেইন ভার্বটা V1 ফর্মে ইউজ করব সব সময়। এবার এটা হোক প্রেজেন্টে কিংবা পাস্টে, হোক সাবজেক্ট সিঙ্গুলার হোক সাবজেক্ট প্লুরাল, হোয়াট এভার, সাবজেক্টের কারণে আমার মেইন ভার্বটা কোনো চেঞ্জ হবে না। ডু ভার্বের পর সব সময় আমাদের মেইন ভার্বটা V1 ফর্মেই হবে, এটাতে কোনো সন্দেহ নাই। এবারে আমরা যদি আমাদের দ্বিতীয় যে টেন্সটা ছিল পাস্ট ইনডিফিনিট, সেটার ইউজটা যদি দেখি, আমরা ডু ভার্ব ব্যবহার করে কিভাবে করতে পারি। তো এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম সহজভাবেই ডু ভার্ব ডিডটাকে অ্যাড করে নেওয়া হয়েছে অক্সিলারি ভার্বের জায়গাটাতে, এবং অক্সিলারি ভার্বের পর নট হওয়ার যে স্ট্রাকচার সেই অনুযায়ী ডিড এর পর নট আনছে। এবং আমরা কিন্তু খেয়াল করলে দেখব যে যদিও এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরও মেইন ভার্বটা কিন্তু V1-ই রয়ে গেছে। কেন? কারণ এই যে ডু ভার্বের পর আমরা সবসময় মেইন ভার্বটা V1 ফর্মে আনবো। ঠিক আছে, সো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার এবং পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা ডু ভার্ব ব্যবহার করে অক্সিলারি ভার্বে নট দিয়েছি, এবং এভাবেই মূলত আমাদের নেগেটিভ সেন্টেন্সটা তৈরি করতে পারি। আমরা যদি একটু এক্সাম্পল দেখি আরো ক্লিয়ার হয়ে যাব। বাক্যটা বলেছে আই ইট রাইস, এই বাক্যে আমি কোনো অক্সিলারি ভার্ব পাচ্ছি না। তো স্বাভাবিক, অক্সিলারি ভার্ব না পেলে কিভাবে করতে হয় সেটাই আমরা আলোচনা করছি। তো অক্সিলারি ভার্ব নাই, সমস্যা নাই, মেইন ভার্ব আছে। তো আমরা এখন অক্সিলারি ভার্ব কোনটা নিব? এই বাক্যটা দেখে কোনো কিছু বলা যাচ্ছে না যে প্রেজেন্ট নাকি পাস্ট। তো আমরা ধরি প্রেজেন্ট আছে, সরি এটা ইট আছে, কি আছে? ইট V1 ফর্মে আছে। যেহেতু V1 ফর্মে আছে, তার প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিটে আমার ডু ভার্ব অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ। তাহলে আমি আই এর জন্য কি নিব? আমরা কিন্তু শুরুতে আলোচনা করেছিলাম যে আই, ইউ এবং প্লুরালের জন্য হচ্ছে ডু, তাহলে আই এর জন্য আমরা ডু নিচ্ছি। ঠিক আছে, তো ডু নিলাম। এরপর আমার যে নটটা ইউজ করার কথা ছিল নেগেটিভ সেন্টেন্স, তাই নটটা দিলাম।
এরপর মেইন ভার্বের V1 ফর্ম। তো ইটটা মেইন ভার্ব, ইটের মেইন ভার্ব ইট, তাহলে এটাতে কোনো চেঞ্জ ছাড়া আমরা আমাদের ভার্বটা দিয়ে দিচ্ছি ডু নট ইট। তাহলে আমাদের পুরো বাক্যটা নেগেটিভে দাঁড়াচ্ছে কি আই ডু নট ইট রাইস। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর মেইন ভার্ব। সো এইভাবে মূলত আমরা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের যে বাক্যগুলো আছে সেগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে পারি ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে। এরপরে যে বাক্যটা দেয়া আছে হি ডিড ইট, এই বাক্যটাকে আমরা কিভাবে করতে পারি? তো এই বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করতে চাইবো, তো শুরুতে আমরা দেখতে চাচ্ছি যে এই জায়গায় কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হি ডিড ইট, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। কেন? কারণ ভার্ব আছেই একটা, তাহলে একটা ভার্ব যখন আছে তার মানে ও মেইন ভার্বের কাজ করছে, অক্সিলারি ভার্ব এই বাক্যটাতে নেই। তাহলে এই বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, এটাকে নেগেটিভ করার জন্য আমার অক্সিলারি ভার্ব হিসেবে আমি আনবো কাকে? ডু ভার্বকে। কাকে আনবো? ডু ভার্বকে। তো এখন আমি দেখতে পাচ্ছি হি ডিড ইট, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটে আমরা ডু ভার্ব আনি ডিড, কেন ডিড আনলাম। এরপর অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়। এরপরের কাজটা হলো কি আমার এই যে মেইন ভার্বটা V1টা আনা, মেইন ভার্ব V1টা আনা। তাহলে মেইন ভার্ব V1 ফর্মে আসবে এখানে। মেইন ভার্ব হচ্ছে ডিড, তাহলে ডিড এর মেইন ভার্বের V1 ফর্মটা হলো ডু। তাহলে আমার ভার্বের ফর্মটা দাঁড়াচ্ছে ডিড নট ডু। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে কি হি ডিড নট ডু ইট। এবারে আমরা আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। শি হেল্পস দ্য পুয়ার, শি হেল্পস দ্য পুয়ার এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি হেল্পস ভার্বটা V1 প্লাস এস ফর্মে আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব যেহেতু এই বাক্যে নেই, আমরা নেগেটিভ করতে হলে ডু ভার্বের হেল্প নেব। তো হেল্পস V1 প্লাস এস ফর্মে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ডু অথবা ডাজ নিব। শি সিঙ্গুলার সাবজেক্ট, তাই শি এর জন্য নিলাম ডাজ। এরপর নট যুক্ত হলো, তারপর মেইন ভার্বের V1 ফর্ম, হেল্পস ভার্বটার V1 ফর্ম হচ্ছে হেল্প। তাহলে আমাদের ভার্বটা দাঁড়াচ্ছে ডাজ নট হেল্প এবং পুরো বাক্যটা দাঁড়াচ্ছে she does not help the poor। হোপফুলি আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব যখন বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে সেটা একেবারে এক্সাম্পল সহ দেখার চেষ্টা করলাম এবং সবার হোপফুলি ক্লিয়ার হয়েছে এই পার্টটা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও একইভাবে আমরা সকল বাক্যকে দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগে হচ্ছে বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব আছে, আরেকটা ভাগে হচ্ছে অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা শুরুতে আলোচনা করব যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব আছে সেগুলো নিয়ে। তো অক্সিলারি ভার্ব যখন থাকে তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে স্ট্রাকচারটা এভাবে ফলো করে থাকি যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে যায়। আমাদের নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার থাকে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব। তো যখন এটাকে ইন্টারোগেটিভ করা হচ্ছে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে সাবজেক্টের আগে হচ্ছে অক্সিলারি ভার্বটা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন যেন দিতে ভুল না করি। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। বলছে আই ওয়াজ প্লেইং ক্রিকেট, এই বাক্যটাতে ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে একদম সহজ কথা, ওয়াজ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যাবে, আর কোনো চেঞ্জ নাই। তাহলে কিভাবে করব? ওয়াজ আই প্লেইং ক্রিকেট। আরো একটা এক্সাম্পল যদি দেখি, দে হ্যাভ ভিজিটেড দ্য প্লেস, দে হ্যাভ ভিজিটেড দ্য প্লেস, এ হ্যাভ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাহলে এটাও কি হবে সাবজেক্টের আগে চলে যাবে। বাক্যটা দাঁড়ায় হ্যাভ দে ভিজিটেড দ্য প্লেস। আমরা কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন ব্যবহার। আরো একটা এক্সাম্পল দেখি, উই শ্যাল মিট হিম। তাহলে এই বাক্যে অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল,
অক্সিলারি ভার্বটা আমার সাবজেক্টের আগে চলে যাবে এবং বাক্যটা দাঁড়াচ্ছে শ্যাল উই মিট হিম, এবং এই বাক্যেও দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করা হয়েছে। আমরা এতক্ষণ বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সেই বাক্যটাকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাপ্লাই করতে হয় সেটা দেখার চেষ্টা করলাম। এবারে আমরা দেখার চেষ্টা করব যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব নেই সেগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে ফেলতে পারি। আমরা নেগেটিভ সেন্টেন্সের সময় আলোচনা করেছিলাম যে দুইটা টেন্সে আমরা অক্সিলারি ভার্ব সাধারণত পাই না, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো আমরা এটাই দেখার চেষ্টা করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি যদি অক্সিলারি ভার্ব না থাকে। তো আমি আরেকবার একটু রিকল করতে চাচ্ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটাই হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যায়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যায়। তার মানে দাঁড়াচ্ছে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটাকে নিয়ে গেলাম, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এই অক্সিলারি ভার্বের জায়গায় আমরা ডু ভার্বটা বসাই, কি বসাই দিব? ডু ভার্বটা বসাই দিব। তাহলে আমাদের বাক্যে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করব? ডু ভার্ব ব্যবহার করব। হোপফুলি আমরা ডু ভার্ব যে ব্যবহার করতে পারবো এটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, নেগেটিভ যখন করেছি তখন দেখেছিলাম যে কিভাবে করতে হয়। সো ইন্টারোগেটিভেও একইভাবে আমরা করব। তো দেখার চেষ্টা করি যে কিভাবে হচ্ছে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাপ্লাই করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখতে পাচ্ছি যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসেছে, আর প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ভার্ব যখন বসাই ডু ডাজ বসাই, তাই না? এবং আগের মতোই ডু ভার্বের পর সবসময় মেইন ভার্বটা V1 ফর্মে হয়, যেটা আবারও আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ডু ভার্ব আসছে এখানে তাই আমার মেইন ভার্বটা V1 ফর্মে আছে। পাস্ট ইনডিফিনিটেও একই কথা, আমরা ডু ভার্ব ডিড এনেছি সাবজেক্টের আগে এবং মেইন ভার্বটা V1 ফর্মেই আছে। আমরা একটু এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। এক্সাম্পলে বলেছে আই গো টু কলেজ, আই গো টু কলেজ, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে আমার অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে ডু ভার্বকে ইন্টারোগেটিভ করতে চাইলে। এখন কথা হচ্ছে গো V1 ফর্মে আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ডু অথবা ডাজ আনি। আই এর জন্য আমরা ডু নিচ্ছি, ডু নিচ্ছি। আমরা জানি যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে, তার মানে সাবজেক্টটা হচ্ছে এখানে আই, তো আই এর আগে বসছে ডু আই, তো সাবজেক্টের পরে মেইন ভার্বটা বসবে কোন ফর্মে? V1 ফর্মে বসবে। তাহলে গো এর V1 ফর্মটা হচ্ছে গো, তার মানে ডু আই গো। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে ডু আই গো টু কলেজ। আমি যদি আরো একটা এক্সাম্পল দেখি, হি হেল্পড মি, এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব নেই এবং মেইন ভার্বটা V2 ফর্মে আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এই বাক্যটাতে অক্সিলারি ভার্ব নেই। তো এটাকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব ডু ভার্ব ডিডটাকে নিলাম, তারপর সাবজেক্ট আসবে, ডিড এর পর সাবজেক্ট আসবে, সাবজেক্ট ছিল এখানে হি, তাহলে ডিড হি, এরপর অবশ্যই V1 ফর্মটা আনবো, হেল্পড, এই ভার্বটার V1 ফর্ম হচ্ছে কি? হেল্প, ডিড হি হেল্প। তাহলে আমার পুরো বাক্যটা দাঁড়াচ্ছে ডিড হি হেল্প মি। আমরা আরো একটা বাক্য দেখে নিই, she recites the poem, she recites the poem, এই বাক্যে অক্সিলারি ভার্ব নেই এবং মেইন ভার্বটা recites প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ভার্ব হিসেবে ডু ডাজ কে নেব। এখন কথা হচ্ছে সাবজেক্ট যেহেতু she সিঙ্গুলার, তাই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ কে নিচ্ছি, এরপর সাবজেক্ট আসছে she, তারপর আমার মেইন ভার্বের V1 ফর্ম, তাহলে রিসাইটস হয়ে যাবে রিসাইট, এটা হচ্ছে V1। তাহলে আমার পুরো বাক্যটা দাঁড়াচ্ছে কি? ডাজ she recite the poem। তো এই ছিল মোটামুটি আমাদের
ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করতে পারি যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। কোনো একটা সিঙ্গুলার নাম্বার যে নাউনগুলো থাকবে সিঙ্গুলারে, সেটাকে যদি প্লুরাল করতে চাই সেটার আগে আমরা কি যুক্ত করে দিই? এস যুক্ত করে দিই। যেমন পেন্সিল, এটার সাথে এস যুক্ত হয়েছে পেন্সিলস, কাউ কাউস, হাউস হাউসেস। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের যে সিঙ্গুলার নাম্বার নাউনগুলো আছে সেগুলোকে প্লুরাল করে দিই। এখন আবার বলতেছে যে সিঙ্গুলার নাম্বার নাউনের শেষে যদি এস, এস এস বা ডাবল এস, এস এইচ, এক্স, জেড থাকে এবং বলছে সিএইচ, যদি সিএইচ থাকে এবং সিএইচ এর উচ্চারণ যদি চয়ের মতো হয়, তাহলে এই নাউনগুলোর সাথে শুধু এস না বরং ইএস যুক্ত করব। যেমন বাস, বাসের শেষে এস আছে, এই যে দেখছি এস, তাহলে আমরা ইএস দিব। ডিশ, এস এইচ আছে, এই যে এস এইচ দেখছি, তাহলে ইএস দিব। এখন ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ সিএইচ উচ্চারণ কিসের মতো হয়েছে? চয়ের মতো হয়েছে, তাই না? তাহলে যেহেতু উচ্চারণ সিএইচ এর উচ্চারণ চয়ের মতো, তাই ইএস যুক্ত করছি ব্রাঞ্চেস। ফক্স, এক্স আছে, তাই ইএস হলো। এইটারই একটু ডিফারেন্ট পার্টটা আমরা যদি একটু দেখি, বলতেছে যে সিঙ্গুলার নাম্বার শব্দের শেষে যে সিএইচটা আছে এটা চয়ের মতো না বরং এটা কয়ের মতো উচ্চারিত হবে। যেমন আমি বললাম মোনার্ক, তাহলে মোনার্ক যখন বললাম মোনার্ক কয়ের মতো উচ্চারণ হয়েছে এই সিএইচটা। আর তখন বলতেছে যে ইএস এর পরিবর্তে তখন আমরা শুধু এস দিয়ে প্লুরাল করতে পারি। যেমন মোনার্কস, এখানে কিন্তু শুধু এস দিয়েই প্লুরাল করতে পারছি, ইএস দেওয়ার প্রয়োজন হয় নাই। রুল 3 তে যেটা বলছে পার্ট 1 এ, সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে, যেমন আমার সিঙ্গুলার নাউনটা হচ্ছে স্টোরি, তো এটার আগে আছে ওয়াই এবং ওয়াই এর পূর্বের বর্ণটি কনসোনেন্ট হলে, ওয়াই এর আগে এখানে আছে আর, কি আছে? আর, এবং আর আমরা জানি এটা একটা কনসোনেন্ট, তাই না? তাহলে বলতেছে ওয়াই যদি শেষে থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে যায়, ওয়াইটা কাটা পড়ে, বাদ যায়, আসে আই ই এস। কি আসে? আই ই এস। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটা উঠে গেছে, আই ই এস আসছে। একই কথা হবির ক্ষেত্রে, ওয়াই আছে, ওয়াই এর আগে বি, তাহলে বি কি? কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট হলে ওয়াইটা কাটা গেল, আই ই এস আসলো। সেম কথা আর্মি, ওয়াই এর আগে এম, এম কনসোনেন্ট, তাই ওয়াই উঠে গেছে, আই এস। ফ্লাই একই কথা, ওয়াই এর আগে এল আছে, এল কনসোনেন্ট, তাই ওয়াই উঠে গেছে, আই এস। এখানে একটু মনে রাখি ফ্লাই অর্থ কিন্তু ওরা না, ফ্লাই যখন নাউন তখন এটার অর্থ হচ্ছে মাছি, ঠিক আছে? বেবিতেও দেখতে পাচ্ছি ওয়াই এর আগে বি আছে, তো বি কনসোনেন্ট, কনসোনেন্ট হইলে ওয়াই উঠে গেছে, আই ই এস আসছে। এখন আবার বলতেছে যে ওয়াই এর পূর্বের বর্ণটি যদি ভাওয়েল থাকে, কি থাকে? ভাওয়েল। এতক্ষণ তো দেখলাম যে কনসোনেন্ট ছিল, তখন ওয়াইটা কাটা গেছে, আই ই এস আসছে। এখন বলতেছে যদি ভাওয়েল থাকে তাহলে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা এস যুক্ত করে দেব। যেমন ডানকি, ওয়াই এর আগে ই আছে, তাহলে ই কি? আমরা জানি ভাওয়েল, তাহলে কি করব? জাস্ট এটার সাথে এস যুক্ত করে দেব, আর কোনো কমপ্লিকেশনস নাই। টয়, ও আছে, ও এটাও আমরা জানি ভাওয়েল, তাহলে এস যুক্ত করে দিলাম জাস্ট। যে ওয়াই এর আগে এ আছে, এ আমরা জানি এটা কি? ভাওয়েল, তাই এটার আগে এটার পরে শুধু এস যুক্ত করছি। জয়, জয়স, প্লে, প্লেস। তো এখানে প্লে মানে খেলা না, প্লে যখন নাউন হিসেবে কাজ করছে তখন প্লে এর অর্থ কি? নাটক। রুল 4 কি বলছে? এটা আরো সহজ। বলতেছে যদি সিঙ্গুলার নাম্বার যে নাউনগুলো আছে সেগুলোর শেষে এফ থাকে, এফ ই থাকে, তাহলে কি করব আমরা? এই এফ আর এফ ইটা বাদ যাবে, এটা বাদ যাবে, বাদ দিয়ে আমরা কি আনবো? ভিএস আনবো। কি আনবো? ভিএস। যেমন থিফ, এফ আছে না শেষে,
তাহলে এফটাকে কেটে দিছে, আনছে কি ভিইএস, থিভস। ওয়াইফ এফ ই আছে না, এফ ই উঠে গিয়ে ভিইএস আসছে, নাইফ নাইভস, ওলফ ওলস, লিভ লিভস। হোপফুলি আমরা ক্লিয়ার হইতে পারছি। 4 নাম্বার, এইটারও আবার কিছু এক্সেপশনস আছে। বলছে এই শব্দগুলোর ক্ষেত্রে না আমরা এই রুলটা ফলো করব না। তো সাধারণত এই শব্দগুলো জানলেই আমাদের হয়ে যাবে। তো আমরা একটু খেয়াল করি, যেমন রিফ, শেষে এফ আছে, হওয়ার কথা ছিল কি রিভস, তাই না? রিভস হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না, কারণ এটা এক্সেপশনালি আমরা কি করব, রিফের সাথে এস যুক্ত করে দেব। ক্লিফ ক্লিফস, বিলিফ বিলিফস, রুফ রুফস, প্রুফ প্রুফস, শেফ শেফস, চিফ চিফস। তো 4 নাম্বার এবং এটার এক্সেপশনটাও আমরা বুঝতে পারছি সবাই, আশা করি। এবারে আমরা 5 এর পার্ট 1টা যদি একটু দেখি, বলছে সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে, কি থাকে, ও, যেমন হিরো। আচ্ছা, এবং ও এর আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, হিরো, এখানে ও এর আগে কে আছে, আর আছে, আর কি, কনসোনেন্ট, আর কি, কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট হইলে আমরা শেষে ইএস যুক্ত করে প্লুরাল বানায় দেব। হিরো, ইএস যুক্ত হয়েছে, হিরোস, প্লুরাল হয়ে গেছে। একই কথা ম্যাঙ্গো, জি, জি কি, কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট হইলে এটার শেষে ইএস দিছি, জিরো, আর কনসোনেন্ট, জিরোস, পটেটো, টি কনসোনেন্ট, ইএস, ইকো, এইচ কনসোনেন্ট, ইএস, ইকোস। তো এটা হলো পার্ট 1। পার্ট 2 তে বলতেছে যে যদি ও এর আগের বর্ণটা ভাওয়েল হয়, তাইলে আমরা কি করব, শুধু এস দিব, তখন আর ইএস দেওয়ার প্রয়োজন নাই, শুধু এস দিব। যেমন যখন বললো যে কুকু, তাহলে ও এর আগে ও আছে, তাহলে ও কি, ভাওয়েল, তাহলে ভাওয়েল হলে শুধু এস দিছে। বাম্বুতেও একই কথা, ও এর আগে ও আছে, ভাওয়েল, তাই এস দিছে। স্টুডিওতে আবার দেখতে পাচ্ছি আই আছে, না, আইও কি, ভাওয়েল, তাইলে শুধু এস দিয়ে দিলাম। পোর্টফোলিও আই, শুধু এস। ক্যামিওতে ই আছে, তাই শুধু এস যুক্ত করে আমরা হচ্ছে প্লুরাল বানাতে পারছি। তো আমাদের এই 5 নাম্বারের কিছু এক্সেপশনস আছে। বলতেছে যে কিছু সিঙ্গুলার নাউন আছে যাদের শেষে ও এবং ও এর আগের বর্ণ কনসোনেন্ট। আমরা জানি কি, যদি ও এর আগে কনসোনেন্ট থাকে তাহলে কি যুক্ত করি, ইএস যুক্ত করি। তো বলতেছে যে এই নাউনগুলোর ক্ষেত্রে আমরা ইএস দিব না, এক্সেপশন হিসেবে আমরা শুধু এস যুক্ত করব। যেমন ফটো, এখানে টি থাকলে আমরা নর্মালি ইএস দেওয়ার কথা ছিল, কিন্তু ইএস দিব না, শুধু এস দিব। এটা এক্সেপশনালি আমরা এই রুলটা খেয়াল রাখার চেষ্টা করব যে এই শব্দগুলোর পরে আমরা শুধু এস দিয়ে কি করে দিতে পারতেছি, প্লুরাল করে দিতে পারতেছি। এবার বলতেছে কি 6 এ যে কিছু সিঙ্গুলার নাউনের মাঝের এক বা একাধিক ভাওয়েল এবং কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করা যায়। যেমন ম্যান, এখানে শুধু এ রে ই বানাই দিয়ে প্লুরাল হয়ে গেছে। উইম্যান, এ রে ই বানাই দিছে, প্লুরাল হয়ে গেছে। ফুড, ডাবল ও রে ডাবল ই বানাই দিছে, মাউস মাইস। তারপর হচ্ছে টুথ, টিথ। তো এটাই আর কি, যে মাঝের কয়েকটা ভাওয়েল কনসোনেন্ট চেঞ্জ করে আমরা হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করে ফেলতে পারি। তো এগুলো আমরা একটু মেমোরাইজ করে ফেলবো, ঠিক আছে। 7 কি বলছে, কিছু সিঙ্গুলার নাউনের শেষে ইএন বা আর ইএন যোগ করে আমরা প্লুরাল করে ফেলতে পারি। যেমন অক্স, এটার সাথে ইএন যুক্ত করে অক্সেন করলাম, প্লুরাল হয়ে গেল। চাইল্ড, এটার সাথে আর ইএন যুক্ত করে চিলড্রেন করে ফেললাম। এটার জন্য আমরা কখনো চাইল্ডস না দেই, আবার চিলড্রেন্স না দেই, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো, যে স্টার দিয়ে রাখা হয়েছে, যে আমরা এর জন্য একটু খেয়াল রাখি। ব্রাদার, এটার প্লুরাল ব্রাদারেনও হইতে পারে, আবার ব্রাদার্স, এটাও কারেক্ট, হ্যাঁ, এই জন্য ব্র্যাকেটে রাখা হয়েছে। সিস্টারের ক্ষেত্রে একই কথা, সিস্টার বা সিস্টার্স, দুইটাই কারেক্ট, কোনো সমস্যা নেই। এইটা কি বলছে, এইটা বলতেছে যে কম্পাউন্ড নাউন নিয়ে। কম্পাউন্ড নাউন কি, যে একাধিক শব্দ মিলে যদি একটা নতুন নাউন তৈরি করে, এটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। এই যেমন এখানে ফিশার ম্যান, ওয়ার্ক ম্যান, বোট ম্যান, ম্যান অফ ওয়ার্ক, সেলসম্যান। এই যে এগুলো কি, মানে একাধিক শব্দ মিলে একটা নতুন নাউন তৈরি করছে, তো এটার বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। তো বলতেছে কম্পাউন্ড নাউনে যদি ম্যান থাকে, কি থাকে, ম্যান থাকে,
এবং বলতেছে কি যে ব্যবহৃত হয়ে কোনো মানুষকে যদি বুঝায়, ম্যান যদি মানুষকে বুঝায় তাহলে ম্যানকে মেন করে দেব, ম্যানকে মেন করে দেব আমরা, যেরকমটা এই যে এখানে দেখছিলাম ম্যানকে মেন করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা ফিশারম্যানকে ফিশারম্যান, ওয়ার্কম্যান ওয়ার্কম্যান, বোটম্যান বোটম্যান, ম্যান অফ ওয়ার মেন অফ ওয়ার, সেলসম্যান সেলসম্যান। তো এটা ছিল যদি মানুষকে বোঝায়, যেমন ফিশারম্যান লোককে বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, ওয়ার্কম্যান মানুষকে বোঝাচ্ছে। এখন বলতেছে যে ম্যান যখন একটি শব্দের অংশ হিসেবে ব্যবহৃত হয় কিংবা কোনো জাতি বোঝাতে ব্যবহৃত হয় তখন মেনের পরিবর্তে ম্যানস দিব আমরা। তার মানে এই যে এই আমরা যে একটু আগে দেখলাম যে ম্যানকে আমরা কি করছি, মেন করে প্লুরাল বানাইছি। তো বলতেছে ম্যানকে আমরা তখন মেন করব না যদি এটা মানুষ না বুঝায়, তখন আমরা কি করে দিব, ম্যানস করে দিব, ম্যানকে ম্যানস করে দেব। ঠিক আছে, যেমন মুসলমান, এখানে কি ম্যান মানে এই ম্যান দিয়ে কি মুসলমান এটা কি একজন মানুষকে বোঝাচ্ছে না, জাতি ব্যবহৃত, জাতি বোঝাতে ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা কি করে দেবো, মুসলমানস। ব্রাহ্মণ যখন বললো এখানেও ম্যান কিন্তু একজন মানুষকে বোঝাচ্ছে না, জাতি, ব্রাহ্মণস, জার্মান জার্মানস, নরমান নরমানস। সো ম্যান যদি মানুষ অর্থে বুঝায় তাইলে হচ্ছে আমরা মেন করব, যেমন সেলসম্যান সেলসম্যান। আর যখন জাতি বুঝাইতে ওই শব্দের শেষে ম্যান আসে বা যুক্ত হয় তখন আমরা শুধু এস যুক্ত করে দেব যে ম্যানস, তাহলেই প্লুরাল হয়ে যাবে। এবারে আমরা কম্পাউন্ড নাউনের প্রধান বা মূল নাউনটির শেষে এস যোগ করে প্লুরাল কিভাবে করা সেটা একটু দেখি। কম্পাউন্ড নাউন একটু আগেই বলতেছিলাম যে কয়েকটা শব্দ মিলে একটা নাউন তৈরি করে। তো ওই জায়গায় একটা মূল শব্দ থাকে, হ্যাঁ, যেই শব্দটার উপর ভিত্তি করে মূলত ওই নাউনটা আমরা প্রকাশ করি। যেমন ব্রাদার ইন ল, এখানে ভাইটা হচ্ছে মূল শব্দ, ভাইটা হচ্ছে মূল শব্দ। তো এখানে কি করব, ভাইটাকে প্লুরাল করে দিলে পুরোটা প্লুরাল হয়ে যাচ্ছে, যে ব্রাদারকে ব্রাদার্স বলে দিচ্ছে, তাহলে ব্রাদার ইন ল ব্রাদার্স ইন ল। আবার পাসার্স বাই, এটা এসটা হবে না এখানে, ঠিক আছে। পাসার বাই যখন আছে তো পাসার্স বাই এস যুক্ত করে দিয়ে আমার প্লুরাল করে ফেলতে পারতেছি। আবার স্টেপ ব্রাদার যখন বললো, ব্রাদার মূল শব্দ, তাহলে ব্রাদার্স স্টেপ ব্রাদার্স। কমান্ডার ইন চিফ কমান্ডার্স ইন চিফ, মেড সার্ভেন্ট মেড সার্ভেন্টস। হ্যাঁ, সো এইভাবে আমরা হচ্ছে মূল শব্দটার সাথে এস যুক্ত করে প্লুরাল করে দিব। এবার আমরা রুল 10 নিয়ে যদি কথা বলি, বলতেছে কিছু নাউন এরা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, এদের আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করব না বা করি না। তারা কারা কারা আছে, স্ট্যাটিস্টিক্স, বিলিয়ার্ডস, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, নিউজ, এথিক্স, অপটিক্স, ইনিংস, ওয়েজেস, গ্যালোস, অ্যাথলেটিক্স এন্ড অল দ্য আনকাউন্টেবল নাউন্স। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে অল দ্য আনকাউন্টেবল নাউন্স, তার মানে সকল আনকাউন্টেবল নাউনই সব সময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এদেরকে আমরা প্লুরাল করতে পারি না বা করি না। ঠিক আছে, এরপর বলতেছে কি যে 11-এ কিছু নাউন সবসময় প্লুরাল হয়, এটা হলো এটার বিপরীতটা। যেমন বাইনোকুলার্স, বিলঙ্গিংস, অ্যারিস্টোক্রেসি, জেন্ট্রি, নোবিলিটি, পেজেন্ট্রি, পোল্ট্রি, গ্লাসেস, আর্নিংস, টেনেন্ট, পারফিউমারি, প্যান্টস, আর্টিলারি, ভার্মিন, ব্লা ব্লা ব্লা। সো এই যে নাউনগুলো আছে এরা হচ্ছে সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে, এগুলোরে আমরা সিঙ্গুলার করতে পারি না বা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় না। ঠিক আছে, সো 12-এ কি বলতেছে, 12-এ বলতেছে যখন কোনো একটি নাউন কোনো একটি জাতিকে বোঝায় তখন সেই নাউনটি প্লুরাল হয়, স্বাভাবিক। যদি জাতিকে বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে না, যেমন দা প্লাস অ্যাডজেক্টিভ এই স্ট্রাকচারেও জাতি প্রকাশ করতে পারে, আবার দা প্লাস নাউন এই স্ট্রাকচারেও জাতি প্রকাশ করতে পারে। যেমন দা রিচ, এটার মানে হলো যারা ধনী তাদের সবাইকে বোঝাচ্ছে, তাহলে একটা জাতি প্রকাশ করলো, তাহলে প্লুরাল। দা পুয়ার, দা বোল্ড, দা ডিস্ট্রেসড, দা ভার্চুয়াস, দা ব্লাইন্ড, ব্লা ব্লা ব্লা। সো এগুলো হচ্ছে জাতি প্রকাশ করছে, তো এরা সবসময় কি হবে, প্লুরাল হবে। আবার দা প্লাস নাউন এরাও জাতি প্রকাশ করতে পারে, যেমন দা ইংলিশ। নর্মালি ইংলিশ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি বোঝায় তখন কিন্তু ওইটা সিঙ্গুলার, হ্যাঁ, কিন্তু দা ইংলিশ যখন বললো তার মানে ইংরেজ জাতিকে বুঝাইছে। ঠিক আছে, তো ইংরেজ জাতিকে যখন বুঝাইলো তার মানে এটা প্লুরাল হিসেবে কাউন্ট করবো আমরা। দা ফ্রেঞ্চ ফরাসি জাতি, দ্য স্কটিশ, আইরিশ, বাংলাদেশিস, নাইজেরিয়ান, মুসলিমস, হিন্দুস, রাশিয়ান, স্প্যানিশ, গ্রিক্স। তার মানে এই সবগুলোই হচ্ছে কি দা প্লাস নাউন স্ট্রাকচারে জাতি প্রকাশ করছে, তাই এরা সবসময় প্লুরাল হবে। ঠিক আছে না,
এবার আমরা 13তে চলে যাচ্ছি। বলছে যে কিছু সিঙ্গুলার নাউনের প্লুরাল ফর্ম একই হয়, তার মানে এটার সিঙ্গুলারও ডিয়ার, প্লুরালও ডিয়ার। ডিয়ার্স বলার প্রয়োজন নাই। আমি বলতে পারি এ ডিয়ার, আমি আবার বলতে পারি টু ডিয়ার। ডিয়ার্স বলার প্রয়োজন নাই, আমি শুধু ডিয়ার বললেই হয়ে যাচ্ছে। তো এরপর যেটা বলছে জিরান্ড এবং ইনফিনিটিভ সর্বদা সিঙ্গুলার হয়। আমরা কিন্তু দেখছিলাম যে জিরান্ড এবং ইনফিনিটিভ নাউন এবং এরা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তো বলতেছে যখন এরা সাবজেক্ট হিসেবে কাজ করে নাউন হয়, তখন আমরা এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। যেমন টু প্লে ফুটবল, বি মাই হবি। তাহলে টু প্লে কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ হওয়ার কারণে এটার ভার্বের অ্যান্সারটা হবে ইজ। আবার সুইমিং ইন দ্য রিভার, সুইমিং কি? বি ওয়ান প্লাস আইএনজি, জিরান সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা অ্যান্সার হবে ইজ। সুইমিং ইজ মাই হবি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জিরান্ড এবং ইনফিনিটিভের যে ইউজড সাবজেক্ট হিসেবে। তো নাউন হলে এটা সিঙ্গুলার হিসেবে আমরা কাজ করবো। এরপর বলতেছি কি যে কিছু মানে আমরা যখন কোনো কিছু নাম বলি, হ্যাঁ, তো নামটা যদি প্লুরালও মনে হয় বা প্লুরালও রাখা হয়, ওই নামটার কারণে মানে এটা নাম হওয়ার কারণে এটা সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে? যেমন নাম বলছে মালদ্বীপস, তাহলে এটা তো মানে শব্দটা এমনি প্লুরাল, বাট যেহেতু এটা নাম, তাই এটাকে আমি প্লুরাল হিসেবে কাউন্ট করতে পারবো না। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হ্যাঁ। তাহলে এই যে এগুলা যদিও প্লুরাল, কিন্তু নাম হওয়ার কারণে, প্রপার নাউন হওয়ার কারণে আমরা এগুলোরে সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব। ফর এক্সাম্পল, কারণ নাম যদি হচ্ছে রাখা হলো স্টার্স, কোন এক ব্যক্তির নাম স্টার্স, এখন নর্মালি স্টার্স শব্দটা হচ্ছে প্লুরাল, তাই না? কিন্তু তার নাম যখন স্টার্স, তখন আমি কিন্তু আর বলবো না যে স্টার্স আর এ স্টুডেন্ট, তখন বলতে হবে কিন্তু স্টার্স ইজ এ স্টুডেন্ট, তাই না? সো এই আর কি মোটামুটি আমাদের 15 নম্বর রুলটা সবাই আশা করি বুঝতে পারছি। এখন বলতেছে 16তে যে নাউন সিঙ্গুলার হলে একরকম অর্থ দেয়, প্লুরাল হলে আরেক রকম অর্থ দেয়। যেমন ফোর্স, সিঙ্গুলার অর্থ শক্তি, ফোর্সেস সৈন্যবাহিনী। গুড ভালো, গুডস মালপত্র। উড কাঠ, উডস বন। স্যান্ড বালু, স্যান্ডস মরুভূমি। অ্যাডভাইস উপদেশ, অ্যাডভাইসেস সংবাদ। ফিজিক চিকিৎসা বিজ্ঞান, ফিজিক্স পদার্থবিজ্ঞান। আর্ম বাহু, আর্মস অস্ত্র। টাইম সময়, টাইমস বার। বার মানে হলো যে কতবার, যেমন আমি বললাম 3 টাইমস মানে 3 বার এরকম। কর্ন ফসল, কর্ন স্পায়ার করা। কন্টেন্ট সন্তোষ, কন্টেন্টস জিনিসপত্র। ঠিক আছে না? সো এই যে সিঙ্গুলারে একরকম অর্থ আসতেছে, প্লুরালে আরেক রকম অর্থ আসতেছে, এটাই আর কি বলবো। এরপর কি বলতেছে যে বিদেশি ভাষা থেকে এসেছে এমন কিছু উল্লেখযোগ্য শব্দের প্লুরাল রূপ। তার মানে এই যে এইগুলা বিদেশি ভাষা থেকে আসা শব্দ, এটার প্লুরাল আমি কেমনে করব? প্রথমে বলছে সিঙ্গুলারে যদি আই এস থাকে শেষে, প্লুরালে কি করব? ই এস বানাই দিব। যেমন ওয়াসিস বানাই দিলাম ওয়াসিস। ঠিক আছে? অ্যানালাইসিস আইএস চেঞ্জ করে দিলাম ইএস, অ্যানালাইসিস। ক্রাইসিস ক্রাইসিস, এক্সিস এক্সিস, বেসিস বেসিস, প্যারেনথেসিস প্যারেনথেসিস। এরপর বলতেছে সিঙ্গুলারের শেষে যদি ইউ এম কিংবা ও এন থাকে, এই দুটাকে উঠাই দিয়ে আমরা হচ্ছে এ দিব। যেমন অ্যাজেন্ডাম যখন বললো ইউএম আছে, এটা উঠাই দিয়ে এ দিলাম। কারিকুলামে ইউএম আছে, কারিকুলা দিলাম। আবার হচ্ছে ফেনোমেনন যখন বলতেছি ওএন আছে, তাই না? ওএন উঠে দিয়ে ফেনোমেনা বললাম। ক্রাইটেরিয়ন আছে, ক্রাইটেরিয়া বললাম। বুঝা গেছে আমার কথাটা? সো এইভাবে আমরা ইউএম এবং ওএন যদি থাকে শেষে, সেটাকে উঠাই দিয়ে এ দিলেই প্লুরাল হয়ে গেল। আবার বলতেছি শেষে যদি ইউএস থাকে, তাহলে আমরা ইউএস উঠাই দিয়ে আই দিয়ে দিব। ঠিক আছে? যেমন ফোকাসে ইউএস ছিল, এটা উঠে আই আসছে। রেডিয়াস ইউএস ছিল, আই আছে। অ্যালুমনাস ইউএস আছে, এটা অ্যালামনাই হয়ে গেছে, আই। হ্যাঁ, সো এইভাবে ইউএসটা উঠে আমরা আই দিয়ে দিলে প্লুরাল হয়ে গেল এই নাউনগুলা। সো আমরা এখানে যে লিস্টটা দেয়া আছে, এটা ভালোভাবে বাসায় বারবার পড়বো এবং মেমোরাইজ করার ট্রাই করবো, যে এগুলা আমরা যেন ভুল না করি। ঠিক আছে? সো এই পর্যন্ত আমরা রুল 17 পর্যন্ত নাউন নিয়ে আলোচনা করলাম, যে নাউনের সিঙ্গুলার প্লুরাল কিভাবে
হতে পারে। এবারে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে, যে প্রোনাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মগুলা কেমন হয়, কিভাবে কি। তো একেবারে সহজ, আমরা আই সিঙ্গুলারে যদি ইউজ করি, এটার প্লুরাল হচ্ছে উই, মি, আস, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, হি, দে, শি, দে, ইট, দে, ইউ, ইউ। হ্যাঁ, এই যে এটা কিন্তু আবার সেম থাকতেছে, ইউ সিঙ্গুলারেও যা প্লুরালেও তা। আবার বলতেছি সিঙ্গুলারে হিম থাকলে প্লুরালে দেম, হার, দেম, হিজ, দেয়ার, হার, দেয়ার, ইটস, দেয়ার্স, দিস, দেজ, দ্যাট, দোজ। ইয়র যা আবার মানে সেম থাকতেছে, হ্যাঁ, সিঙ্গুলারেও ইয়র, প্লুরালেও ইয়র। তো আশা করি প্রোনাউনেরটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এই হচ্ছে নাম্বারে যেই রুলস গুলা, ইউজ গুলা এবং এক্সাম্পলস গুলো আমরা দেখলাম, যে কিভাবে সিঙ্গুলার নাম্বার আমরা তৈরি করতে পারি, প্লুরাল নাম্বার কিভাবে আমরা বানাতে পারি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের নাম্বারের আলোচনা। সকলকে অনেক অনেক ধন্যবাদ জাস্ট মনোযোগ দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।